আয়ুষী সাক্ষীতে অ্যারেস্ট হলো কর্ণ চ্যাটার্জি ও সৌরভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রথযাত্রা শেষে মুখার্জি বাড়িতে ভোগ নিবেদন করে তটিনী। এরপরে দেখা যাবে ভোগ তো কর্ণ চ্যাটার্জিকে দিয়ে বলতে থাকে, আপনাকে তো এই ভোগটা দেওয়া পাপ, কারণ আপনার মতো ক্রিমিনালকে এই ভোগ দেওয়া কোনো অধিকার নেই। আপনার ওই ভোগ খাওয়ার কোনো রকম কোনো অধিকার নেই, কারণ আপনি তো একটা পাকাপোক্ত ক্রিমিনাল। এই কথা শুনে রেগে যায় কর্ণ চ্যাটার্জি। এরপরে তটিনী আয়ুষীকে চেপে ধরে আর বলতে থাকে, তুই আমার বোন, আর ওই ছেলেটা, যে ছেলেটা তোকে এতটা কষ্ট দিয়েছে, তোর জীবনটা নরক করে তুলেছে, হ্যাঁ তুই ভালোবাসিস, কিন্তু ও তোকে ভালোবাসে না। তোকে এখান থেকে নিয়ে গিয়ে, তুই যদি ওর সঙ্গে যাস তবে এখান থেকে নিয়ে গিয়ে তোকে বিক্রি করে দেবে। আর তুই কি চাস সেটা হোক? তুই কি চাস তোকে বিক্রি করে দেওয়া হোক? যদি না চাস তবে আমি তোকে তোকে আমি বলছি, প্লিজ প্লিজ একটা কথা শোন, তোকে আমি বলছি, তুই মুখ খোল, এভাবে মুখ বন্ধ করে থাকিস না। তখনই আয়ুষী বলে, আমি আমি কি করব বলতো? আমার কি করার আছে? আমি তো কোনো কিছুই করতে পারছি না। আমার তো আমার তো হাত পা চারপাশ থেকে বাঁধা। আমি ওকে ভালোবেসেছি, ভালোবেসে ভালোবেসে ওর হয়ে এত কিছু করেছি, আর ও কি করলো? ও সবসময় আমাকে দূরে ঠেলে দিল, কখনো আমাকে ওর কাছে নেয়নি, কখনো আমাকে ভালোবাসেনি। সমস্ত সময় সবসময় শুধু আমাকে আমাকে অপমান অপদস্থ করেই গেছে, সবসময় শুধু কষ্ট অনাটনা দিয়েই গেছে। আমি কখনো ওর ওর এই কষ্টগুলো ভুলতে পারবো না। ও আমাকে যতটা কষ্ট দিয়েছে ততটা কষ্ট আমাকে কেউ কখনো দেয়নি, যেটা আমি কখনো ভুলতে পারবো না। ওকে আমি কখনো ক্ষমাও করতে পারবো না। তখনই এ কথা শুনে তটিনী বলে, প্লিজ মুখ খোল বোন, তুই যদি মুখ খুলিস তবে সবটা প্রমাণ হয়ে যাবে। আমি আমি সবটা সবটা প্রমাণ করে দিতে পারবো, সমস্ত কিছু। এ কথা শুনে দেখা যাবে তখন তখন দেখা যাবে আয়ুষী বলতে থাকে, হ্যাঁ আমি আমি মুখ খুলবো, সবকিছু বলবো, সবকিছু যা যা জানি সবকিছু বলবো। তবে তবে কথা দে, আমার কোনো 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 কিছু হবে না তো? আমাকে কেউ কোনো কথা বলবে না তো? তখন এ কথা শুনে দেখা যাবে তটিনী বলে, না, তোর কোনো কথা শোনা লাগবে না, কেউ তোকে কিচ্ছু বলবে না, আমি তোর পাশে থাকবো, আমি তোকে কথা দিচ্ছি। এ কথা শুনে দেখা যাবে আয়ুষী বলতে থাকে, সেদিন আমি সবটা দেখেছি, ওখানে আমি উপস্থিত ছিলাম, সবকিছু আমি নিজের চোখে দেখেছি, দেখে বুঝতে পেরেছি। এ কথা শুনে তখন দেখা যাবে তটিনী বলতে থাকে, সবটা বল, কে কে ওখানে উপস্থিত ছিল, আর এসবের সঙ্গে কে কে জড়িত, কিভাবে চক্রান্ত করা হয়েছিল, সবটা বল, আমি তোর কাছে হাত জোড় করছি। তখনই দেখা যাবে আয়ুষী সমস্ত কথা বললে তখন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ও মিথ্যে বলছে, ও পুরোপুরি মিথ্যে বলছে, ওর এই মিথ্যে কথাগুলো প্লিজ তোমরা শুনবে না কেউ। তখনই তখনই আয়ুষী বলে, না, আমি একদম মিথ্যে বলছি না, আমি যা বলছি একদম ঠিক বলছি, কোনো মিথ্যে বলছি না আমি, আমার মধ্যে কোনো মিথ্যে নেই। আপনি কেন অযথা আমাকে মিথ্যেবাদী বলার চেষ্টা করছেন বলুন তো? তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, অবশ্যই তুমি তুমি মিথ্যে বলছো, আমি ওখানে যাইনি, আর আমি এসবে কিছুই জানি না। তখনই আয়ুষী বলে, আমি জানি আপনি সমস্ত কিছুর মূলে আছেন, আপনি সমস্ত কিছু আড়াল থেকে বলে দিয়েছেন, আর ওরা সামনে থেকে করেছে, এটুকুই। আপনি আপনি সবকিছু একদম একদম ঊর্ধ্বে আছেন। এ কথা শুনে তখন কর্ণ চ্যাটার্জি রেগে যায় আর বলতে থাকে, এই মেয়ে, তুমি বাড়াবাড়ি করো না, তোমাকে আমি শেষ করে দেব। এ কথা শুনে তখন দেখা যাবে তটিনী বলতে থাকে, আপনার লজ্জা করছে না? এখানে ওর পরিবারের সামনে দাঁড়িয়ে ওকে হুমকি দিচ্ছেন, ওকে এভাবে কথা শোনাচ্ছেন। আপনার তো লজ্জা পাওয়া উচিত। যদি আপনার লজ্জা বলতে কিছু থাকতো, লজ্জা বলে কোনো বস্তু থাকতো আপনার জীবনে, তবে আপনি এখানে সবার সামনে ওকে ট্রিট করতে পারতেন না। ও আপনার মেয়ের সমতুল্য, ও আপনার পুত্রবধূর বোন, আপনি হয়তো বা ভুলে যাচ্ছেন। তখন এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি চুপ হয়ে যায় আর কোনো কথা বলে না। তখনই তটিনী বলে, এবার সমস্ত প্রমাণ পেয়েছো তোমরা, সমস্ত কিছু বুঝতে পেরেছো, এবার এবার খেলাটা ঘুরবে। আগে থেকে আমাদের কাছে সব প্রমাণ আছে। এরপরে আয়ুষী সাক্ষী দিয়েছে, আয়ুষী যদি এরপরে সাক্ষী নাও দেয় তাতে আমাদের কিচ্ছু যায় আসবে না, কিন্তু আমরা আমরা এবার এবার সবটা সবাইকে জানাবো, সবকিছু যতটা জানি সবকিছু জানাবো, এবং ওদেরকে পুলিশের হাতে তুলে দেব। কেউ কেউ আটকাতে পারবে না। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি কিচ্ছু করতে পারবে না তটিনী, আমি কোনোভাবে পুলিশে যাব না, তোমরা কোনোভাবে আমাদের পুলিশে দিতে পারবে না। তখনই দেখা যাবে সৌরভ বলতে থাকে, পরশুরাম, তুই কিন্তু ঠিক করছিস না, কাজটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, তুই একদম আমাদের সঙ্গে এরকম বাড়াবাড়ি করতে পারিস না, তোর কোনো অধিকার নেই। তখনই পরশুরাম বলে, কি অধিকার আছে?
কি নেই, এবার সবটা বুঝতে পারবি, তোকে আমি বুঝিয়ে দেব। হাড়ে হাড়ে টের পাবি যে তোর এটা করা একদম ঠিক হয়নি। আমি তোর কালিগ ছিলাম, আমরা এক ডিপার্টমেন্টে একসঙ্গে জব করতাম, এরপরেও তুই কি করে পারলি আমাকে মারার চেষ্টা করতে? আর মহিতোষ মজুমদার, ওনার কথা না বাদই দিলাম, উনি তো গিরগিটি হয়ে গেছেন, কিছু টাকার কারণে নিজেকে বিক্রি করে দিয়েছেন। ওনার মতো জঘন্য ঘৃণ্য লোক আর দুটো হয় না। উনি যে কাজটা করেছেন, এরপরে ওনাকে আমি কখনো কখনো সম্মান করতে পারবো না, সম্মান দিতে পারবো না। ওনার প্রতি কোনো সম্মান আসবে না আমার মন থেকে। এ কথা শুনে তখন দেখা যাবে মহিতোষ মজুমদার বলে, প্লিজ পরশুরাম, আমাকে ক্ষমা করে দাও। আমি ভেবেছিলাম তুমি হয়তোবা আমার জায়গাটা নিয়ে নিচ্ছ, তাই আমি এমন করতে বাধ্য হয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করো। তখনই এ কথা শুনে দেখা যাবে হাসতে থাকে পরশুরাম ও তটিনী, আর বলতে থাকে, ক্ষমা? আর আপনাকে কখনো না। আপনি যদি ক্ষমার যোগ্য হতেন তবে অবশ্যই ক্ষমা করতাম, কিন্তু আপনি ক্ষমার যোগ্য নয়, ক্ষমার অযোগ্য। আপনাকে কিছুতেই ক্ষমা করা যায় না। আপনাকে ক্ষমা করলে নিজের প্রতি অবিচার করা হবে। এ কথা শুনে তখন দেখা যাবে মহিতোষ মজুমদার বলতে থাকে, আমি আমি কি করেছি বলো? আমি তো শুধুমাত্র ওদেরকে সঙ্গ দিয়েছিলাম, নিজের নিজের পাপের ফল পেয়েছি। এবার আমাকে ক্ষমা করে দাও, আমাকে আমাকে এভাবে দূরে দূরে করে দিও না। তখনই পরশুরাম বলে, আপনার আপনার লজ্জা পাওয়া উচিত স্যার। আমি আপনাকে, আপনার সবাই, ডিপার্টমেন্টের সবাই আপনাকে মাথায় করে রেখেছি, কখনো ভাবতে পারিনি যে আপনি এরকম কিছু করতে পারেন। আপনি যে এরকম নোংরা জঘন্য কাজ করতে পারেন, এটা আমাদের ধারণার বাহিরে ছিল। আপনাকে দেখে আমাদের অবাক লাগছে। আপনাকে আমরা কি করে এতদিন বিশ্বাস করেছি, যে লোকটা এতটা অবিশ্বাসের যোগ্য, তাকে বিশ্বাস করে এতটা দিন কাটিয়ে দিয়েছি, তার সঙ্গে থেকেছি, তার সঙ্গে একসঙ্গে কাজ করেছি, সমস্ত কিছু। সত্যি সত্যি আপনাকে দেখলে আমার অবাক লাগছে। এরপরে দেখা যাবে সেখানে সেখানে উপস্থিত হয় ডিপার্টমেন্টের সবাই। এরপরে এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জিও সৌরভকে অ্যারেস্ট করে। আর পরশুরাম বলে, আয়েশি, আমি চাইবো যে তুমি স্টেটমেন্ট দাও। তুমি যদি আদালতে সবার সামনে সাক্ষী দাও, তবে ব্যাপারটা অনেক ভালো হবে। আর যদি সাক্ষী না দাও, তবে তবে কিন্তু তুমি বুঝতেই পারছো, আমরা কিন্তু অবশ্যই প্রমাণ করে দেব, কিন্তু তুমি কিন্তু কখনো আর আমার থেকে কোনো সাহায্য পাবে না। তুমি কিন্তু ভুলে যাচ্ছ, বিজিত কিন্তু এখনো বাহিরে আছে। বিজিত কিন্তু তোমার উপর যখন তখন অ্যাটাক করতে পারে। তুমি যাকে বাঁচাতে চাইছো, সেই কিন্তু তোমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। এই কথাটা মাথায় রেখো। এ কথা শুনে দেখা যাবে আয়েশি ভয় পেয়ে যায়। আয়েশি ভয় পেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলে না। এরপরে দেখা যাবে তখন তখন আয়ুষী বলতে থাকে, ছোটদি ভাই, আমি চেষ্টা করব সবকিছু বলার, আমাকে আমাকে ক্ষমা করে দিস। সত্যি আমি আমি অনেক অবিচার করেছি। আমার উচিত ছিল জিজুর এই ব্যাপারে আমি সাহায্য করার, কিন্তু আমি সাহায্য না করে উল্টো মুখ বন্ধ করে রেখেছি। আমি কোনো কথা বলিনি। আমার উচিত ছিল তোকে সাহায্য করার, তোর পাশে দাঁড়ানোর, কিন্তু আমি তোর পাশে দাঁড়াইনি। আমি যদি প্রথম থেকে তোর পাশে দাঁড়াতাম, তবে আমি তোকে নির্দোষ প্রমাণ করতে পারতাম, কিন্তু আমি প্রথম থেকে তোর পাশে দাঁড়াইনি। আমি দাঁড়াবোই বা কি করে? আমাকে ওখানে আটকে রেখেছিল বিজিত, আমাকে কোনোভাবেই ওখান থেকে বেরোতে দেয়নি। আমি কিভাবে মুখ খুলতাম বলতো? আমি কি ওখান থেকে বেরোতে পেরেছি? আমাকে তো ওই সেদিনই নিয়ে এসে বন্দি করে রেখেছিল, এরপরে আর কখনো বেরোতে দেয়নি। তখনই এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, চাইলে অনেকভাবেই বের হওয়া যেত, কিন্তু তুমি তুমি সেই চাওয়াটা রাখোনি। তুমি কোনোভাবেই সেটা সেটা করতে চাওনি। তুমি শুধু চেয়েছিলে সমস্ত কিছু শেষ হয়ে যাক, তটিনী গাঙ্গুলি তার বাচ্চাদের থেকে দূরে হয়ে যাক, পরশুরাম মরে যাক, সবকিছু। তুমি চাইলে সেদিন আমাকেও বাঁচাতে পারতে, কিন্তু তুমি বাঁচাওনি। তুমি নিজের স্বার্থ বুঝেছিলে, নিজের স্বার্থ খুঁজেছিলে, অন্য কিছু ভাবনি। এই কথা শুনে তখন দেখা যাবে সবাই অবাক হয়ে আয়ুষীর দিকে তাকিয়ে থাকে। দীপালি বলতে থাকে, সত্যি আয়ুষী, তোকে আমি নিজের মেয়ের মতো ভেবেছি, কখনো আমার মেয়ের থেকে তোকে আলাদা মনে করিনি, কিন্তু তুই তুই সবসময় সবসময় নিজেরটাই বুঝেছিস। কখনো কখনো বুঝতে চাসনি যে আমার মেয়েটার কি হবে, আমার মেয়েটা কতটা কষ্ট পেয়েছে, আমার নাতি নাতনি গুলো, ওরা ওরা কতটা কষ্ট পেয়েছে। ওদেরকে সবার সামনে সবসময় সবসময় ছোট করা হয়েছে। আমার মেয়ের চরিত্র নিয়ে কথা তুলেছে, এমনকি আমার মেয়েকে কতভাবে অপমানিত করেছে, কিন্তু তুই কোনোভাবেই সেটাতে প্রতিবাদ জানাসনি, কোনোভাবেই না। তুই সবার সামনে আমার মেয়েটাকে অপমানিত অপদস্থ করে ছেড়েছিস। এবার এবার বুঝতে পারছিস তো সবকিছুর ফল কি হয়? সবকিছুর ফল
কখনো ভালো হয় না, কখনো না। এমনকি এমনকি কখনো কখনো তুই ভালো করতেও পারবি না। এবার বুঝতে পারছিস? আমার মেয়ে বলে তোকে ছেড়ে দিচ্ছে। অন্য কোনো মেয়ে হলে তোকে দেখে নিত, তোকে এমন এমন শিক্ষা দিত, তুই বুঝতে পারছিস না। তখনই আয়ুষী বলে, প্লিজ মামুনি, তুমি এভাবে বলো না। তুমি এভাবে কেন বলছো বলো তো? আমি তো বলছি আমি সমস্ত স্বীকারোক্তি দেব, সমস্ত যত যা আমি জানি, যা যা জানি সবটা আমি বলবো। আমাকে এভাবে প্লিজ বলো না। তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে তখন পরশুরাম বলে, আমি চাইবো তুমি সবার সামনে মুখ খোলো, আর যদি তুমি মুখটা না খোলো আয়েশি, তবে সত্যি আমি ব্যর্থ। আমি কোনোভাবে আর তোমাকে তোমাকে মুখ খোলাতে পারবো না। তখনই এ কথা শুনে দেখা যাবে আয়েশি নিজের ঘরে চলে যায়। নিজের ঘরে গিয়ে আয়েশি ঘর বন্ধ করে বসে থাকে। এরপরে দেখা যাবে এদিকে আরাধ্যা বলতে থাকে, আমি আমি আপনার সামনে আবারও বলছি, আমি আপনার ছেলেকে ডিভোর্স দেব। কখনো আপনার ছেলের সঙ্গে আমি নিজেকে রাখবো না, কখনো আমি আপনার ছেলের কাছে যাব না। আপনার ছেলেকে নিয়ে আপনি আপনি ভালো থাকুন। আপনার ছেলেকে আপনি অন্যথা বিয়ে দিন, কি করবেন সেটা আপনার বিষয়। আর বিয়ে বা দিবেনই বা কিভাবে? আপনার ছেলেকে তো জেলে যেতে হবে, তাই না? আপনার ছেলে তো জেল খাটবে, জেল খাটা আসামি। ও তো একজন ক্রিমিনাল। ওকে ওকে জেলে পাঠানোটাই ভালো, ওকে জেল খাটতেই হবে। আমি তোর কাছে আমি তোর কাছে বলছি ছোটদি ভাই, তুই কিছুতেই ওকে ছাড়বি না। ওকে ওকে কিছুতেই ছাড়বি না। ওকে ওকে থানায় পড়বি, আর ওকে কাস্টাডিতে নিয়ে ওকে এমন শিক্ষা দিবি ও যেন কখনো কখনো কোনো বাচ্চার দিকে চোখ তুলে না তাকাতে পারে, এবং কোনো মেয়েকে মেয়ের জীবন নষ্ট না করতে পারে। আমি তোকে এটা বলছি। এরপরে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি ও সৌরভকে ডিপার্টমেন্টে নিয়ে আসে পরশুরাম। মহিতোষ মজুমদার সঙ্গে এসে বলতে থাকে, প্লিজ ওদেরকে ছেড়ে দাও, ওদেরকে ছেড়ে দাও পরশুরাম। তখনই পরশুরাম বলে, আপনি চিন্তা করবেন না, এখানে তালিকায় আপনিও আছেন, আপনাকেও আমরা জেলে পুরবো, একদম ভাববেন না। সময় হলে আপনিও আপনিও বড়াদের পেছনে চলে যাবেন। আপনি ওদের হয়ে সাফাই গাইছেন, আপনাকেও তো আমি জেলে পুরবো, একদম ভাববেন না। তখন এ কথা শুনে মহিতোষ মজুমদার বলতে থাকে, প্লিজ পরশুরাম, বোঝার চেষ্টা করো। আমি তো তোমার কাছে বারবার ক্ষমা চাইছি। আমি তো তোমাকে বলছি যে আমি সবটা সবটা স্বীকার করছি। আমি লোভের বশে পড়ে এমনটা করেছি, আর আমি ভেবেছিলাম তুমি হয়তো বা আমার জায়গাটা ছিনিয়ে নেবে, তাই আমি এমনটা করতে বাধ্য হয়েছিলাম। প্লিজ তুমি তুমি আমাকে বোঝার চেষ্টা করো। এভাবে এভাবে কিছু করো না। এভাবে কোনো কিছু করলে সেটা ভালো হবে না, বলো? তখনই দেখা যাবে পরশুরাম হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি সত্যি আপনাকে দেখে আমি অবাক হয়ে যাই। আমাদের নিয়ে সবাই গর্ব করতো, আমরা ফ্রিতে সিভিলিয়ানদের সার্ভিস দিয়ে থাকি, আর আপনি আপনি কিছু টাকার বিনিময়ে নিজের সেই সার্ভিস রেকর্ড বিক্রি করে দিলেন, নিজেকে নিজেকে বিক্রি করে দিলেন। আপনার লজ্জা করছে না এইসব কথাগুলো আমার সামনে বলছেন? তখনই দেখা যাবে কথা শুনে মহিতোষ মজুমদার বলতে থাকে, হ্যাঁ লজ্জা করছে, লজ্জা করছে, কিন্তু কিন্তু এরপরেও তো আমি তো ভুলটা করে ফেলেছি, আর ভুল স্বীকারও করছি। তখনই পরশুরাম বলে, আপনি সেটা খুব ভালো করেই জানেন, আমাদের ডিপার্টমেন্টে এরকম কোনো কথা নেই যে ভুল স্বীকার করলে তাকে ক্ষমা করে দিতে হবে। আর আপনাকে ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না, কারণ আপনি দুমুখো সাপ হয়ে গেছেন। আপনি এদিকেও থাকছেন, ওদিকেও থাকছেন, নিজের পিঠ বাঁচাতে এখন এ কথাগুলো বলছেন। আপনি নিজের পিঠ বাঁচাতে ওদেরকেও ছাড়াতে চাইছেন। আপনি বুঝতে পারছেন না, আপনি দু নৌকায় পা দিয়ে চলছেন, যেটা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব হবে না এটা। আপনি যতই চেষ্টা করুন, আমাদের থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনাকেও আমি জেলে পুরবো, যেভাবেই হোক আপনাকে জেলে পুরবো আমি। কথাটা মাথায় রাখবেন। আপনার বিরুদ্ধেও চার্জশিট তৈরি হচ্ছে। এ কথা শুনে মহিতোষ মজুমদার অবাক হয়ে তাকিয়ে থাকে পরশুরামের দিকে। তখনই মায়া বলে, বস, ওনাকে স্যার বলার কোনো মানে নেই। ওনাকে স্যার আমার বলতে সত্যি ঘৃণা লাগছে। যাকে আমরা এতটা সম্মান করেছি, এতটা শ্রদ্ধা করেছি, সেই লোকটা এরকম একটা জঘন্য কাজ করবে ভাবতেও পারিনি। সত্যি ভাবতেও অবাক লাগছে যে ওনার সঙ্গে আমরা এতটা বছর একসঙ্গে ছিলাম, একসঙ্গে কাজ করেছি, একসঙ্গে কত হাসি ঠাট্টা করেছি, আর সেই লোকটা এরকম করে আমাদের পিঠে ছুরি মারলো। সত্যি ভাবতে অবাক লাগছে। তখনই পরশুরাম বলে, মায়া, এখন এসব কথা বাড়িয়ে কোনো সময় নষ্ট করার প্রয়োজন নেই। আমাদের আমাদের এবার সমস্ত কিছু দেখতে হবে, সবকিছু খতিয়ে দেখতে হবে, আর সমস্ত কিছু প্রমাণগুলো একসঙ্গে করে যে যে এসবের সঙ্গে যুক্ত সবাইকে একসঙ্গে জেলে পুরে সব কটাকে কোর্টে পেস্ট করতে হবে। তখনই দেখা যাবে মায়া বলরাম বলতে থাকে, একদম ঠিক বলেছিস, যেভাবে বলবি ঠিক সেভাবেই হবে, চিন্তা করিস না। আমরা সবসময় তোর পাশে আছি, তোর পাশে ছিলাম এবং পাশে থাকবো। কখনো কখনো
আমরা তোর পাশ থেকে চলে যাব না, আমরা ওদের মতো অকৃতজ্ঞ নয় এবং এবং সেলফিশ নয় যে তোকে ছেড়ে দিয়ে আমরা নিজেদের মতো চলে যাব। এ কথাটা মাথায় রাখিস। তখনই পরশুরাম বলে, আমি জানি তোরা কখনো আমাকে একা করে চলে যাবি না, আমি জানি সে